জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তে থেকে যারা সংযুক্ত হয়েছেন এবং যদি দেশের বাহির থেকে কেউ সংযুক্ত হয়ে থাকেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তো আজকের ক্লাসটি খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা আশা করি খুব মনোযোগের সহিত খুব ধৈর্য ধরে আমরা শুনবো এবং বোঝার চেষ্টা করব। তো ক্লাসের শুরুতেই আমি একটু বিষয় সবার সাথে শেয়ার করতে চাই যে আমরা ক্লাস চলাকালীন সময়ে আমরা একান্ত গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি বিষয় না হলে আমরা হয়তো ইন্টারপ্রেট করব না বা পরবর্তীতে শেষে আমরা ক্লাসের শেষে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর করব, এগুলো আমরা সুযোগ থাকবে। তো আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি ময়মনসিংহ থেকে বলছি। তো আজকের ক্লাসে আপনারা কে কোথা থেকে বলছেন সবাই একটু যদি বলেন, সবচেয়ে দূরে দূরে থেকে কে শুনছেন? কত যদি একটু শেয়ার করেন কত দূর থেকে? ঢাকা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে? কুমিল্লা থেকে শুনছি। কুমিল্লা থেকে, ধন্যবাদ। অন্য কেউ? আসসালামু আলাইকুম, ঢাকা থেকে। ঢাকা থেকে, ধন্যবাদ। আরো দূর থেকে কেউ আছেন? তো ধন্যবাদ সবাইকে। আমরা জাস্ট শুধু একটু জেনে নেওয়ার জন্য আর কি, যে আমরা আসলে পার্সোনালি কত দূর থেকে কানেক্ট হচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হোমিওপ্যাথিক দর্শন। খুবই গুরুত্বপূর্ণ। এটা তৃতীয় বর্ষের একটি সাবজেক্ট। তো আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিএইচডি ফেলো। এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। তো আজকের ক্লাস থেকে আমরা আমরা কি কি জানতে পারবো, অর্থাৎ কি কি শিখতে পারবো আমরা। স্ক্রিন তো খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। জি, একটু আওয়াজ দিন মাঝে মধ্যে, কারণ আমরা চেষ্টা করব যেন আমরা সবার সাথে অন্তত পক্ষে কোনো না কোনো ভাবে কানেক্ট হওয়ার চেষ্টা করব এবং আমরা ইন্টারাকশনে কথা বলার সুযোগ যেন আমাদের হয়, সেভাবে আমরা অন্তত পক্ষে মানে কথোপকথন হবে। আসলে এটা আমার যে ইচ্ছা, যেটা সেটা হলো যে জাস্ট শুধু কথার মধ্য দিয়ে বা কথা প্রসঙ্গে বা একটা আলাপচারিতার মধ্য দিয়ে বিষয়গুলো আমরা খুব সহজেই জেনে নেওয়ার চেষ্টা করি। তো যাক, আমরা দেখি যে আজকে আমি যে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেগুলো হলো দর্শন কি, দর্শনের লক্ষ্য কি, দর্শনের উদ্দেশ্য কি, বিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্ক। খুব ছোট পরিসরে আজকের আলোচ্য বিষয়। তো আমরা এই চারটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক আমরা পর্যায়ক্রমে আমরা বিষয়গুলি কিভাবে সহজে আয়ত্ত করতে পারি। তো আমরা একটু প্রারম্ভিক কথা বলতে চাই ওই সমস্ত আহ, মানে যে সমস্ত অ্যানলিস্টেড বিষয় আছে সেগুলো বিস্তারিত আলোচনার পূর্বে কিছু প্রারম্ভিক কথা বলতে চাই। তো আমরা জানি সবাই যে আসলে হোমিওপ্যাথিতে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা একান্তই খুবই গুরুত্বপূর্ণ, যেটা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাস। এই বিষয়টা আমরা সবাই পরিচিত, তাই না?
কি মনে করেন? আমরা তো সবাই জানি এই বিষয়টা, তাই না? জি স্যার। জি স্যার। এটা আসলে খুব সিলি বা খুব সহজ একটা বিষয় হলেও আমি এখানে নিয়ে আসছি এই জন্য যে হোমিওপ্যাথিক দর্শনকে বুঝতে হলে তার সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার খুবই গুরুত্বপূর্ণ, এই হিসাবে যে ইজ দ্য মেইন প্রিন্সিপাল ফলোড বাই হোমিওপ্যাথি, হুইচ মিনস if a drug or substance can produce symptom in healthy individual, the same type will relieve similar symptom of disease. এটা আমরা সবাই জানি যে স্থূল মাত্রায় প্রয়োগ করলে যে লক্ষণ সৃষ্টি হবে এবং সূক্ষ্ম মাত্রায় তা প্রয়োগ করলে সেই সমস্যা বা সেই সিমটম অফ ডিজিজ বলা হয়েছে যে সেটা দূর হবে, অর্থাৎ সদৃশ্য বিধানে চিকিৎসা। এটাই কিন্তু হোমিওপ্যাথির মূল বিষয়, অর্থাৎ হোমিওপ্যাথি এখানে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এই বিষয়টা তো ক্লিয়ার না? জি স্যার। এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, সদৃশ্য বিধানে চিকিৎসা, এটা যদি না থাকে, সদৃশ্য বিধান যদি না থাকে, তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথি কল্পনা করতে পারবো না। পাশাপাশি আপনারা দেখেন আরেকটা বিষয়, এটা আমরা সবাই পরিচিত এই বাক্যটির সাথে, যেমন ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ। আমি কিন্তু প্রারম্ভিক কথা বলছি, ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ। আমরা যদি বাংলায় বলতে চাই যে রোগীর চিকিৎসা করো, রোগের নয়। আমরা তৃতীয় বর্ষে এসে আমরা এই ধরনের অনেক কথা শুনে আসছি না? অনেক কথাই আমরা শুনছি, ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ, অর্থাৎ আমরা রোগীর চিকিৎসা করি, রোগের নয়, রোগীর চিকিৎসা করছি, রোগের নয়। এই কথাটা কিন্তু আমরা সব সময় বলে থাকি যে হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করা হয়, কিন্তু রোগের কোনো চিকিৎসা করা হয় না। এটা কিভাবে, আসলে কি তাই কি? আমরা এটা পরবর্তীতে জানতে পারবো। আরেকটা সেন্টেন্স দেখেন, আমি লেখে কেটে দিয়েছি, সেখানে কি আছে? ট্রিট দি পিপল নট দি ডিজিজ। এটা অন্যভাবে হইতে পারতো, ট্রিট দি ইন্ডিভিজুয়াল নট দি ডিজিজ। এই কথা যদি আমরা বোঝার চেষ্টা করি যে মানুষের চিকিৎসা করো, রোগের নয়। হোমিওপ্যাথি দর্শন আসলে বুঝতে হলে নিজেকে একজন দার্শনিক ভাবে প্রস্তুত করতে হবে এবং সেইভাবে নিজেকে গভীর অন্বেষণের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ হোমিওপ্যাথিক ফিলোসফি এটা এমনই একটা বিষয় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে, যেটা আপনার সম্পূর্ণ বিষয়টা কিন্তু বোঝার ইন্টারনালাইজেশনের বিষয়। তো আমরা দেখি এই ট্রিট দ্য পিপল নট দ্য ডিজিজ, এই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনায় নিয়ে আসবো। আগে আমরা চিন্তা করি যে পেশেন্ট নিয়ে চিন্তা করি, ট্রিট দি পেশেন্ট। তাই যদি হয় তাহলে আমরা কি করে থাকি, যারা আমরা ডাক্তার হিসাবে প্র্যাকটিস করতেছি ইতিমধ্যে, আমরা সবাই জানি। আজকের ক্লাসে নিশ্চয়ই এমন আমরা কেউ আছি কিনা যারা পড়াশোনার পাশাপাশি কিছু প্র্যাকটিস করি, এমন কেউ আছেন? বলবেন কি? যদি দু একজন একটু বলেন যে পড়াশোনার পাশাপাশি কিছুটা প্র্যাকটিস করেন অথবা ফুললি মানে প্র্যাকটিসে আছেন, জি এমন কেউ? স্যার, আমি আছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে যেন প্লিজ? আমি পিরোজপুর থেকে। আলহামদুলিল্লাহ, তো ভালো। তো পড়াশোনার পাশাপাশি না এমনি ফুললি প্র্যাকটিস করেন? না স্যার, এটা ব্যাপারটা হচ্ছে আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করাই। গুড। এই শিক্ষকতার পাশাপাশি ওই ছেলে মেয়ে দৌড়দৌড়ি করে, ব্যথা পায়, ফুলা পায়, কেউ একটু প্যান্ট, এই আর কি গুড। করি আর কি। আমরা আমরা আসলে এটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই, বা এটা বলতে কোনো বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার প্রয়োজন নাই যে হোমিওপ্যাথিতে অনেকে আমরা জানি যে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর অনেকেই চেষ্টা করে যে এই সময় মানে
এই লক্ষণের কি ওষুধ বা এই রোগের কি ওষুধ ইত্যাদি ইত্যাদি, এইভাবে চিন্তা কিন্তু করতে দেখা যায়, ঠিক কিনা? এটা করে থাকি আমরা জি স্বভাবতভাবে। স্যার। এবং অনেকে এমনও দেখা যায় যে প্র্যাকটিস করে কিন্তু হোমিওপ্যাথিতে ডিগ্রি বা সার্টিফিকেট নাই, তারপরে হয়তো কিছুদিন পরে দেখা যায় যে মানে ভর্তি হইতে আসছে যে একটা সার্টিফিকেটের প্রয়োজন। যাক, সেই প্রসঙ্গ অন্য বিষয়। যে এটা হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সংমিশ্রণ, সেখানে বিভিন্ন ধরনের মানে বয়সের এবং বিভিন্ন ধরনের মানে কম্বিনেশন থাকে স্টুডেন্টদের মধ্যে। তা আমি একটু স্ক্রিনের দিকে তাকাই, দেখেন যে আমরা যারা প্র্যাকটিস করি, যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, যে আমরা কি করি যখন একজন পেশেন্ট আমার চেম্বারে আসলো, তখন আমি কি করি? প্রথম আমি এখানে বলার চেষ্টা করতেছি যে দর্শন, জিজ্ঞাসন, প্রেসক্রিপশন, তিনটা শব্দ খুব গভীরভাবে চিন্তা করবে। আমরা অনেক অভিজ্ঞ হোমিওপ্যাথদের বলে থাকি, মানে বলতে শুনি যে রোগী যখন মানে তার চেম্বারে প্রবেশ করলো, তাতেই নাকি উনি বলে দিতে পারে যে কোন ধরনের কোন মেডিসিনের পেশেন্ট ঢুকতেছে। নিশ্চয়ই আপনারা শুনছেন ইতিমধ্যে, তাই না? শুনছি স্যার। হ্যাঁ, অনেকে বলে এই তো নাক্সের রোগীটা ঢুকলো আমার চেম্বারে, অথবা অনেকে বলে এই তো পালসেটিলার রোগীটা মনে হয় ঢুকলো, তাই না? স্যার। তার মানে হলো সে কিভাবে বুঝতে পারবে? এটা কিন্তু দর্শনের একটা অংশ। তো আমি যদি এভাবে চিন্তা করি যে দর্শন, তারপরে রোগীটা আসলো, আমি বসলো, তার সাথে আমি কিছু কথোপকথন করলাম, কিছু জিজ্ঞাসা করলাম, তার সাথে কিছু আলাপ করলাম। দর্শনের ভাষায় যখন আমি রোগী দেখবো, তখন বলবো আমি রোগীকে লক্ষণ নিয়ে কথা বলছি না, রোগীর সাথে কিছু আলাপ করতেছি। কথাটা কিন্তু খুব ভালোভাবে চিন্তা করবেন যে আমি রোগীর সাথে কিছু কথা বলছি। এটা আমার জিজ্ঞাসন পর্ব। তারপরের পর্ব হলো আমি কিছু তার জন্য বা ওই মানুষটির জন্য বা ওই রোগীর জন্য কিছু ব্যবস্থাপত্র বা কিছু উপদেশপত্র বা যেভাবেই বলি না কেন, তাকে আমি কিছু উপায় বলবো। তো এটা একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করবো, আমরা খুব ইন্টারনালাইজ করার চেষ্টা করবো, মনোযোগের সহিত ধ্যান করার চেষ্টা করবো। তার পরবর্তীতে আসেন, দেখেন একটা ইংলিশ সেন্টেন্স আছে এখানে, এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। আপনারা আমাকে কমিউনিকেট করার চেষ্টা করেন, কারণ যদি কোথাও সমস্যা হয়, আমি যেখানে আপনাদের কাছে জানতে চাবো সেখানে যেন আপনারা রেসপন্স করেন। লেকচারের শেষে, আলোচনার শেষে প্রশ্নের বিষয় থাকতে পারে, সেটা আলাদা পার্ট। কিন্তু আমরা যখন কত প্রসঙ্গে যখন কোনো বিষয় জানতে চাবো, তখন আপনারা সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। প্রত্যেক আলাদা ব্যক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এটা আমরা কম বেশি মনে হয় সবাই জানি। প্রত্যেকটি ব্যক্তি কিন্তু আলাদা। এটা একটা দারুণ বিষয়। এবং দর্শন শাস্ত্রে এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে এটাকে যদি আবিষ্কার করা না যায়, তাহলে দার্শনিক চিন্তাধারায় আপনি রোগীর ব্যবস্থাপত্র প্রণয়ন করতে পারবেন না। আপনাদের কি মনে হয়? হয়তো বা একমত। আমরা একটু আগানোর চেষ্টা করি। আমরা অনেক ক্ষেত্রে আমরা বলতে শুনি যে হোমিওপ্যাথি কি এতই সহজ? অনেকে বলে যে মহাসমুদ্র পাড়ি দিতে হবে, অনেকে বলে এর কোনো সিলেবাস নাই, অনেকে বলে যে হোমিওপ্যাথির বিশাল সমুদ্র, জানার কোনো শেষ নাই। পরবর্তীতে আবার এটাও শুনি যে হোমিওপ্যাথি সহজ শিক্ষা নামে ব্যবস্থাও আছে। তো এইসবের সমাধান কোথায় আমরা যদি চিন্তা করি? এই যে প্রাথমিক আলোচনা আমি করলাম, এখান থেকে আমি এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক দর্শন বুঝতে হলে আমাকে প্রত্যেকটি মানুষ যে আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, এটা বিশ্বাস করতে হবে। এবং
রোগী দেখার ক্ষেত্রে দার্শনিক চিন্তাধারায় বা চিন্তা রেখে, চিন্তা ভাবনাকে মাথায় রেখে রোগী দেখতে হলে দর্শন এবং জিজ্ঞাসন এবং প্রেসক্রিপশন পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি রোগীর চিকিৎসা করব, রোগের নয়। এবং আরো এক ধাপ এগিয়ে, যেখানে মানুষের চিকিৎসা করব বা এভরি ইন্ডিভিজুয়ালের চিকিৎসা করব, রোগের করব না। এই মতাদর্শে বিশ্বাসী হইতে হবে। নিজেকে সেই অবস্থায় বা সেই জায়গা থেকে নিজেকে কল্পনা করতে হবে। তখনই মনে হবে যে আপনি দার্শনিক চিন্তাধারায় বা দর্শন শাস্ত্রকে অবলম্বন করে বা অনুসরণ করে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে যাচ্ছেন। আমি যদি একটু আপনাদের কাছে জানতে চাই যে আপনারা যে যে অবস্থায় আছেন, হয়তো বা কেউ পড়েন নাই বা একটু দেখেনও নাই বা যে কোনো বিষয় হতে পারে, এই অবস্থায় যদি আমরা চিন্তা করি যে দর্শনকে আমরা আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, আপনারা কি মনে করেন? কিছুই জানি না, এই অবস্থায় আমরা দর্শনকে কি বলতে পারি, কিভাবে বলতে পারি? গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ। একটা বিষয় আসলো যে পর্যবেক্ষণ, খুবই সুন্দর বিষয়। অন্য কেউ যদি কিছু বলেন। পর্যবেক্ষণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি অবশ্যই পর্যবেক্ষণ দর্শনের আওতাভুক্ত কিনা বা দর্শন শাস্ত্রের পর্যবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ কিনা, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, দর্শনকে আসলে সংজ্ঞায়িত করা, সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা একটু কঠিন। বিভিন্ন দার্শনিক মনীষীগণ, জ্ঞানীগণ যারা আছেন বা ছিলেন, তারা দর্শনকে কিভাবে সংজ্ঞায়িত করেছে আমরা একটু দেখার চেষ্টা করি। দর্শনের ইংরেজি শব্দ ফিলোসফি। এটা দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা ফিলোস, যার অর্থ হলো অনুরাগ। অন্যটি হলো সোফিয়া, যার অর্থ জ্ঞান। তাহলে দেখেন, এই দুইটা শব্দই কিন্তু আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে, অনুরাগ এবং জ্ঞান, তাই না? আমরা যদি আরেকটু বিষয় দেখি, যেমন বিভিন্ন দার্শনিকের মতে, যেমন ধরেন দার্শনিক পুতে, পলসন, স্পেন্সার প্রমুখের মতে বিজ্ঞান জগতের বিভিন্ন বিভাগের যে জ্ঞান, আমি খুব ধীরে ধীরে সাবলীল ভাবে বলার চেষ্টা করতেছি, যাতে এখানে যা আছে তাই আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা স্ক্রিনে খুব সুন্দরভাবে যদি দেখেন, প্রত্যেকটা শব্দকে কিন্তু চিন্তা করে করে কথা বলছি। বিজ্ঞান জগতের বিভিন্ন বিভাগের যে জ্ঞান, বিজ্ঞান জগতে কিন্তু বিভিন্ন বিভাগ আছে। যত বিভাগই থাকুক না কেন, সায়েন্সের যত বিভাগই থাকুক না কেন, আমরা সেভাবে যে চিন্তা করি, বিভিন্ন বিভাগের যে জ্ঞান তা সংগ্রহ করে সমন্বয় সাধন করাই হচ্ছে দর্শনের আসল উদ্দেশ্য। এখন হোমিওপ্যাথি তো অবশ্যই বিজ্ঞান, নাকি? টিচার জি স্যার। বিভিন্ন বিভাগের তার সংগ্রহ করে সমন্বয় সাধন করাই হচ্ছে দর্শনের আসল উদ্দেশ্য। সমন্বয় সাধন করতে হবে। যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের, এই বিজ্ঞান জগতে যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের আমরা সমন্বয় সাধন করে কথা বলা। এটা কয়েকজন দার্শনিক বলছে যে এটা একটা সংজ্ঞা হতে পারে। অন্যদিকে সক্রেটিস কি বলছে দেখেন, জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞান অনুসন্ধানের নামই হলো দর্শন। তার মানে সক্রেটিস কিন্তু একটা বিষয় নিয়ে আসছে, কিন্তু জ্ঞানের প্রতি যে অনুরাগ, এটা কিন্তু থেকেই গেল, এটাই থাকলো। এবং জ্ঞান অনুসন্ধান, একদিকে হলো অনুরাগ, আরেকদিকে হলো অনুসন্ধান।
অনুসন্ধান, এই দুইটা বিষয় কিন্তু থাকতেই হচ্ছে, বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দার্শনিক শাস্ত্রের ক্ষেত্রে। আরেকটু আগানোর চেষ্টা করি, আমরা দেখি দার্শনিক আলেকজান্ডার কি বলছে। দেখেন, প্রাকৃতিক বিজ্ঞান খন্ড খন্ড বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান আমরা যেটা ন্যাচারাল সায়েন্স বলি, বা আমরা যা দেখি প্রকৃতিতে, যা দেখি বা যেভাবে দেখি না কেন, অর্থাৎ ন্যাচারাল সায়েন্স, এটা একটা খন্ড খন্ড বিজ্ঞান, এবং দর্শন অখণ্ড বিজ্ঞান। এই যে দেখেন, দর্শন যদি অখণ্ড বিজ্ঞান হয়, তাহলে আমরা কি বুঝতে পারলাম? প্রাকৃতিক বিজ্ঞানকে আমরা আলাদা আলাদা ভাগে, আলাদা 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 নামে আমরা কিন্তু বলতে পারছি, সংজ্ঞায়িত করতে পারছি, কিন্তু দর্শনকে কিন্তু আলাদা করছি না, তাই না? অর্থাৎ এটা একটি অখণ্ড, অর্থাৎ সবকিছু সমন্বয় কিন্তু এখানে আছে। পূর্বের সঙ্গে আমরা দেখতে পারছি যে সমন্বয় সাধন করাই হলো আসল উদ্দেশ্য, ঠিক না? সাধন করাই, যে সমন্বয় সাধন করাই হলো আসল উদ্দেশ্য। জ্ঞান করে সমন্বয় সাধন করাই হচ্ছে আসল উদ্দেশ্য। তার মানে কি? এখানে দেখেন, অখণ্ড বিজ্ঞান, দর্শন এখানে কিন্তু বলছে যে অখণ্ড, একসাথে। সক্রেটিস কি বলছে? খুবই একজন বিখ্যাত একজন নামি দামি দার্শনিক সক্রেটিস। উনি কি বলছে দেখেন, জ্ঞানের প্রতি অনুরাগ ও জ্ঞান অনুসন্ধানের নামই হলো দর্শন। অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ থাকতে হবে, অন্বেষণ করার ইচ্ছা থাকতে হবে, তার অগাধ আগ্রহ থাকতে হবে, এবং সেটা অনুসন্ধান করার নামই হলো দর্শন। আরেকজন দার্শনিক আছে কম্ট বা কমটি, তার মতে দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান। তাহলে এটার অবস্থান কি মাঝামাঝি, না নিচের সারিতে, না কোথায়? দর্শনের অবস্থান অনেক উপরে, অনেক উপরে। এবং আমি একটু আন্ডারলাইন করে বলার চেষ্টা করেছি যে সুতরাং সব দিক বিবেচনা করে আমরা বলতে পারি জীবন ও জগতের সাথে জড়িত বিভিন্ন সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও সমালোচনাকে দর্শন বলে। তাহলে দেখেন, দর্শনের একটা সংজ্ঞা দিতে যে অনেক মনীষীর রেফারেন্স, বা অনেক মনীষী কিভাবে চিন্তা করেছিল তাদের প্রসঙ্গ এনে কথা বলতে হলো। তার মানে একক বা শুধুমাত্র এক দুই লাইন দিয়ে দর্শনের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করলে তা সীমাবদ্ধ হয়ে যায় বা লিমিটেশন থেকে যায়। তো আমরা সকলের মতামতকে একসাথে করে আমরা যদি বলতে চাই, তাহলে সংজ্ঞাটা এরকম হতে পারে: জীবন ও জগতের সাথে জড়িত বিভিন্ন সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও সমালোচনা। বুঝতে পারছেন? এটা হোমিওপ্যাথিতে কিভাবে সংশ্লিষ্টতা আছে বা কিভাবে তার রেলিভেন্স আছে, সেটা আমি পরবর্তীতে খুব সুন্দরভাবে একের পর এক বলতে থাকবো পরবর্তী ক্লাসগুলোতে, যে আসলে দর্শন শাস্ত্র হোমিওপ্যাথিতে কিভাবে তার প্রায়োগিক ভূমিকা পালন করে। দর্শন শাস্ত্র সঠিকভাবে অধ্যয়ন না করলে হোমিওপ্যাথিতে বা হোমিও চিকিৎসায় আপনি সব মানে ভালোভাবে সফল চিকিৎসক হতে পারবেন কিনা, এইসব বিষয়ে আমি পরবর্তীতে আরো আলোচনা করার সুযোগ থাকবে আপনাদের সাথে। তো আমি এখানে এই সংজ্ঞার সাথে আরেকটি বিষয় আমি যুক্ত করে আমি পরবর্তী স্লাইডে যেতে চাই। সেটা হলো, আমি পিএইচডি করতেছি, এটা আপনারা দেখেছেন আমার স্লাইডে। এখানে কিন্তু লেখা আছে যে ডক্টর অফ ফিলোসফি ইন জেনেটিক্স। আমি কিন্তু জেনেটিক্সে পিএইচডি করতেছি, কিন্তু আপনারা দেখেন আমার ডিগ্রিটা হচ্ছে কিন্তু ডক্টর অফ ফিলোসফি ইন জেনেটিক্স। তাহলে এত উচ্চ শিক্ষার মধ্যে আবার ফিলোসফি কেন আসলো? এই কথাটা কি একটু কেউ বলতে পারবেন? এত কিছু পড়াশোনার পরে এখানে আবার ফিলোসফির প্রশ্ন কেন আসে? ওই যে স্যার, দার্শনিক আলেকজান্ডারের মতে প্রাকৃতিক বিজ্ঞান খন্ড খন্ড বিজ্ঞান, হ্যাঁ, এ এটা কারণেই আসছে স্যার। অর্থাৎ আমি এটাই বলতে চাই যে
দার্শনিক মানে বিজ্ঞানের সর্বোচ্চ আসনই হলো দর্শন। দর্শন শাস্ত্র। অর্থাৎ একজন লোক যখন জানতে 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 অনেক জানবে, তখন সে একজন দার্শনিকে রূপান্তর হবে। অর্থাৎ জীবন ও জগতের সাথে জড়িত সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা এবং সমালোচনা তখন তারা করতে পারবে। এবং দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান, এই জন্যই তার অবস্থানটা সবার শীর্ষে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে পরবর্তী স্লাইডে যেতে চাই। দর্শনের সংজ্ঞা সম্পর্কে আমরা জানতে পারলাম। বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। পরীক্ষায় যদি আমরা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য যদি দিতে চাই, তাহলে এখান থেকে আপনি হয়তো একাধিক সংজ্ঞা আপনারা উল্লেখ করলে সেই নাম্বার অনুযায়ী আপনারা সংজ্ঞা দিলে আপনারা ভালো নাম্বার পাবেন। এটা পরীক্ষা নাম্বারের জন্য। আর বোঝার জন্য আপনাকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা শব্দের অর্থ, শাব্দিক অর্থ এবং ভাবার্থ সহ আপনাদের বুঝতে হবে। দর্শন মুখস্থের বিষয় নয়, দর্শন বোঝার বিষয়। আমাদের আরেকটা আলোচ্য সূচি ছিল যে দর্শনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব। তো দর্শনের লক্ষ্য এবং উদ্দেশ্য, কেনই বা দর্শন করব, কেনই বা দর্শন পড়া প্রয়োজন, কি কাজে লাগবে, ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়ে আলোচনা করতে চাই। তো আপনারা কি একটু হেল্প করবেন কিনা যে এই দর্শন পড়ে আমাদের কি কাজে লাগবে, দর্শন পড়লে আমাদের কি কাজে লাগবে? আমরা যদি অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত নাও বুঝতে পারি বা ইন্টারপ্রিটেশন নাও করতে পারি, তাহলে আমাদের এই অন্তত পক্ষে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের আলোকে যদি আমরা একটু বলার চেষ্টা করি কি হতে পারে। দর্শন পড়ে কি লাভ বা কি উদ্দেশ্য হাসিল হবে, একটু অংশগ্রহণ করার চেষ্টা করি। এটি আমি দর্শন পড়লে জি মানুষকে কল্পনা করা যায় স্যার, মানুষকে কল্পনা করা যায়, খুবই কল্পনা সুন্দর করা যায়, কল্পনা করা যায়, তার সম্পর্কে জানা যায় এবং প্রকৃতি সম্পর্কেও উপলব্ধি করা যায়। দারুণ। মানুষ চেনা যায়, মানুষ চেনা যায় এবং মানুষ জানা যায়। তাহলে আমরা একজন এই হোমিওপ্যাথি বিশেষজ্ঞ, হোমিওপ্যাথি বা একজন হোমিওপ্যাথ হতে হলে, সত্যিকার ভাবে একজন ভালো হোমিওপ্যাথ হতে হলে আমাদের তো মানুষই চিনতে হবে, তাই না? জি স্যার। আমরা যদি মানুষ না চিনি তাহলে মানুষের ওষুধ দিব কিভাবে, তাই না? তো খুবই সুন্দরভাবে কথা বলছেন আপনি যে আসলে চেনা যায়। তো দেখি এখানে কি আছে। দর্শনের উদ্দেশ্য হলো অনন্তের জ্ঞান লাভ করা। আমি কথাগুলো এমন ভাবে বলার চেষ্টা করছি যেন আপনাদের সাথে আমি কথোপকথন করছি, জাস্ট কনভারসেশন। অনন্তের জ্ঞান লাভ করা ও বস্তুর বিশেষ প্রকৃতির অবগত হয়ে বিশ্বজগৎকে চেনা ও বোঝা, এটা একটা বিষয়। এইটা একটা লক্ষ্য ও উদ্দেশ্য। লক্ষ্য এবং উদ্দেশ্যকে কিন্তু একসাথে আমি এখানে লিখেছি। দর্শন বিজ্ঞানের আবেক্ষিত লৌকিক সত্যের ও নীতির উপর দাঁড়িয়ে লৌকিক চিন্তা চালায় এবং তর্ক শাস্ত্রের আদর্শ যুক্তির ধারা দৃশ্য জগতের অন্তরালে অবস্থিত অদৃশ্য অজ্ঞাত মহাশক্তি ও চরম সত্যকে জানার চেষ্টা করা। প্রত্যেকটা শব্দই কঠিন এবং প্রত্যেকটা শব্দই বুঝতে হবে। আদর্শ যুক্তির ধারা দৃশ্য জগতের অন্তরালে, দৃশ্য জগৎ হলো আমাদের যে মেটেরিয়াল এনভায়রনমেন্ট যেটা বলি আমরা, যে আমরা যা চোখে দেখি, পৃথিবীর যা চোখে দেখি, অন্তরালে অবস্থিত অদৃশ্য অজ্ঞাত, দেখাও যায় না, বোঝাও যায় না মহাশক্তি ও চরম সত্যকে জানার চেষ্টা করা। আমরা ইতিমধ্যে থার্ড ইয়ার পর্যন্ত আস্তে আস্তে আমরা নিশ্চয়ই জেনেছি যে জীবনী শক্তি কি জিনিস বা জীবনী শক্তি বিষয়টা কি। সেখানে অবশ্যই অদৃশ্য শক্তির কথা বলা আছে, ঠিক কিনা? আছে। জি স্যার। তার মানে হলো
জীবনী শক্তিতে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা দেখব যে সেখানে আমরা দেখতে পাচ্ছি না এমন একটা উপস্থিতি যেটা আমাকে নিয়ন্ত্রণ করতেছে, পরিচালনা করতেছে। তো যাক, দর্শন জীবনের সমালোচনা ও পর্যালোচনা করে, তাই পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা সমগ্র মানব জীবনের বিভিন্ন স্তরে মানুষের প্রকৃতি সমালোচনাই ইহার উদ্দেশ্য। এই যে প্রকৃতি, মানুষের প্রকৃতি সমালোচনা করা, এই সমালোচনা কিন্তু নেতিবাচক বিষয় না। সমালোচনা, পর্যালোচনা বা একটা সত্যকে মানে তুলে নিয়ে আসা। দর্শন সমগ্র বিশ্ব সম্বন্ধে ধারণা লাভে ও সকল বিরোধ অবসানে যথার্থ যুক্তিসঙ্গত জ্ঞান লাভের প্রচেষ্টা চালায়। এটা একটা লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যে পড়ে, যে সমগ্র বিশ্ব সম্পর্কে ধারণা লাভ করতে সহায়তা করে, বিরোধ অবসানে সহায়তা করে। এগুলা প্রত্যেকটা কিন্তু প্রায়োগিক দিক আছে। কিভাবে করে? দর্শন শাস্ত্রের মাধ্যমে বা দর্শন শাস্ত্র অবলম্বনের মাধ্যমে কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করা হয়। পরবর্তীতে আমরা দেখি বিশ্বজগতের সৃষ্টি, আধ্যাত্মিক, ইহলৌকিক, পারলৌকিক অস্তিত্ব, তার সান্নিধ্য লাভ, তাহাকে বোঝা ও চেনার উপায়। এখানে কতগুলা শব্দ দেখেন। বিশ্বজগতের সৃষ্টি, আমরা যা এখানে মেটেরিয়াল থিংস যা দেখছি, আধ্যাত্মিক, আত্মিক, ইহলৌকিক, পারলৌকিক সবকিছুই কিন্তু এখানে, এবং তার সান্নিধ্য লাভ, তাহাকে বোঝা এবং চিনা। বুঝলেই হবে না, চিনতে হবে। তাহলে বোঝা এবং চিনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই শব্দগুলি ভালোভাবে আমরা যদি বুঝতে না পারি, তাহলে দর্শনে ভালো পাণ্ডিত্য আমাদের আসবে না। আত্মার সম্পর্কে ধারণা লাভ, জড়বাদ, ধর্মীয় মতবাদ, সকল প্রকারের যুক্তি তর্ক, সবকিছুর জ্ঞান অন্বেষণ ও অনুশীলন, এবং মানবতাবাদকে ভালোবাসার উপায় অন্বেষণ, শিক্ষাদান করা দর্শনের মূল লক্ষ্য। তাহলে দেখেন, এগুলো যখন আপনারা পড়বেন, তখন আপনাদের প্রত্যেকটা শব্দ নিয়ে কিন্তু মাথার ভিতরে চিন্তা আসবে, এটা কিভাবে সম্ভব। এই আত্মা সম্পর্কে ধারণা, এটা মানে দার্শনিক চিন্তাধারায় আমি কিভাবে উপলব্ধি করতে পারবো। অর্থাৎ দর্শন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতে গেলে নিজেকে বা নিজের চিন্তা চেতনাকে সেইভাবেই মানে নিয়ে যেতে হবে। আমরা দর্শনের লক্ষ্য উদ্দেশ্য এখানে যতটুকু ব্যাখ্যা করা আছে, এছাড়া আরো অন্যান্য লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু মূল বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যদি পরীক্ষায় যদি এইভাবে একটা প্রশ্ন আসে যে দর্শনের লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করো, তাহলে আমরা এখানে যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরবো। পাশাপাশি আমরা যদি দেখি যে আরো সুন্দরভাবে, সাবলীলভাবে, সুন্দর করে তোলা যায়, সেটাও আমরা চেষ্টা করব। এখানে আপনাদের বোঝার জন্য আমি মূল বিষয়গুলো আলোকপাত করলাম। আরেকটা আলোচ্য সূচি আমাদের ছিল বিজ্ঞানের সহিত দর্শনের সম্পর্ক। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? একটু এই পর্যায়ে আমার আপনাদের কাছে জানার বিষয় যে এখানে কোনো বুঝতে সমস্যা আছে? লক্ষ্য না স্যার। আচ্ছা, তাহলে বিজ্ঞানের সহিত দর্শনের একটা সম্পর্ক আমরা একটু উন্মুক্ত ভাবে বিষয়টা নিয়ে আসি আপনাদের সামনে। আপনারা একটু আলোচনা অংশগ্রহণ করেন যে আসলে বিজ্ঞানের সহিত দর্শনের কোনো সম্পর্ক আছে কি। আগে আমরা সংজ্ঞায় আমরা দেখেছি যে দর্শন হলো সকল বিজ্ঞান, সকল বিজ্ঞানের বিজ্ঞান। সকল বিজ্ঞানের বিজ্ঞান, তার মানে সকল জ্ঞানের জ্ঞান। যে কোনো ভাবে বলতে পারি যে স্যার আপনি এইভাবে কথা বলতেছেন, এটাকে এত উপরে নিয়ে যাইতেছেন, এটা কিভাবে সম্ভব যে দর্শন শাস্ত্রের মাধ্যমে সকল বিজ্ঞানের বিজ্ঞান কিভাবে রচনা করা সম্ভব। এগুলো আমি পরবর্তীতে খুব সুন্দরভাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ আপনারা সবাই যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, সংযুক্ত থাকেন, ইনশাআল্লাহ দর্শন শাস্ত্রের মাধ্যমে দর্শন যে সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং
বিজ্ঞানের সহিত তার যে বিস্তর সম্পর্ক, এগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভালো দর্শন শাস্ত্র জানতে পারবেন এবং দর্শনের জ্ঞান কাজে লাগিয়ে, দার্শনিক চিন্তাধারাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে রোগী দেখতে পাবেন এবং সুন্দর প্রেসক্রিপশন করতে পারবেন ইনশাল্লাহ। তা আমরা দেখি বিজ্ঞানের সহিত দর্শনের সম্পর্ক কি বলা যেতে পারে। এখানে দুইটা বিষয় দেখেন, একটা হলো বিজ্ঞান, আরেকটি হলো দর্শন। তো আমরা প্রথমে যদি বিজ্ঞানটাকে বোঝার চেষ্টা করি যে কিভাবে বলা যায়। বিজ্ঞান হলো মতবাদ। এটা আপনারা হয়তো অনেকে বলে থাকবেন থিওরি, সত্য তথ্য প্রমাণ বিজ্ঞান। ধারণা যখন পরীক্ষার দ্বারা সত্য বলে প্রমাণ করা যায়। বিজ্ঞান কিন্তু পরীক্ষার দ্বারা সত্য বলে প্রমাণ করতে হবে। যেমন ধরেন আমরা যদি মনে করি যে নিউটনের সূত্র নিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখবেন যে সেখানে অবশ্যই সেটা পরীক্ষার দ্বারা প্রমাণিত। পৃথিবীর যে কোনো প্রান্তে এই একই নিয়মে পরীক্ষা করলে একই সত্য পাওয়া যায়, তখন তাকে কি বিজ্ঞান বলে। এখানে শব্দটা বাদ পড়েছে, এটা তখন তাকে বিজ্ঞান বলে। অর্থাৎ একটা মতবাদ, এটা পরীক্ষার দ্বারা সত্য বলে প্রমাণিত হইতে হবে এবং পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি সেটা প্রমাণ করেন তাহলে সত্য বলে প্রমাণ হবে। তাহলে বিজ্ঞান হতে হলে এই বিষয়টা খুবই জরুরি। উদাহরণস্বরূপ এখানে একটা বিষয়, যেমন আগুনে হাত দিলে আমরা কি মনে করি যে আগুনে হাত দিলে পুড়ে যাওয়ার কথা, ফুসকা পড়ে যাওয়ার কথা, কিন্তু মৃতদেহে পুড়লে কিন্তু ফুসকা পড়ে না। এটা একটা উদাহরণ হিসেবে নিয়ে আসা হলো পরবর্তী বিষয়ের সাথে সংশ্লিষ্ট করার জন্য। যেমন ধরেন দর্শনে আসে এবার জীবন ও জগতের সাথে জড়িত বিভিন্ন সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা। জীবন ও জগতের সাথে জড়িত বিভিন্ন সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও সমালোচনাকে দর্শন বলে। তাহলে বিজ্ঞান এবং দর্শনের সঙ্গে আমরা দেখতে পেলাম দর্শনের কাজ হলো যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও সমালোচনা। জীবন্ত মানুষের মধ্যে জীবনের শক্তি সচল থাকে, এটা আমরা জানি যে মানুষ যখন জীবিত থাকে তার মধ্যে জীবনের শক্তি সচল থাকে, কার্যকর থাকে। কিন্তু মানুষ যখন মারা যায় জীবনের শক্তি তখন আর থাকে না, যার ফলে আগুনের ক্রিয়ার ফলে দেহ পুড়ে যায়, জীবনের শক্তি তার প্রতিক্রিয়া দেহে ফুসকা তৈরি করে, কিন্তু মৃতদেহে যেহেতু জীবনী শক্তি নাই তাই ফুসকা পড়ে না। এখন এই দুইটা বিষয় থেকে কি সম্পর্ক আমরা এখানে বোঝার চেষ্টা করি। সম্পর্কটা হলো এই যে জীবনী শক্তির সাথে আমরা দেখি যে জীবিত বিষয়ের একটা সম্পর্ক আছে। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা কি পৃথিবীর যে কোনো জায়গায় তার যে কোনো ভাবেই আমরা তাকে পরীক্ষা করি না কেন একই বলে প্রমাণ হবে। আর দর্শনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীবন জগতের জড়িত বিভিন্ন সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা এবং সমালোচনা এইভাবে নিয়ে আসতে হবে। পাশাপাশি এই যে আমরা উদাহরণের মাধ্যমে পার্থক্য তৈরি করার বিষয়টা এখানে নিয়ে আসা হলো যে জীবনী শক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার উপস্থিতিতে এই বিজ্ঞানটা এই জীবনী শক্তির এই উপস্থিতিতে সে এক ধরনের রেসপন্স দেয়, আবার জীবনী শক্তির অনুপস্থিতিতে আরেক ধরনের রেসপন্স দেয়। সুতরাং দেখা যাচ্ছে যে দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান বা জ্ঞানের বিভিন্ন শাখা থেকে বিজ্ঞান যে তথ্য আহরণ করে তা সমন্বয় সাধন করাই হলো দর্শনের আসল উদ্দেশ্য। তার মানে হলো দর্শন এবং বিজ্ঞানের একটা নীরব সম্পর্ক আছে, কিন্তু দুইটার গতিপথ প্যারালালি যদি চিন্তা করি একই সাথে চলছে ঠিক আছে, কিন্তু তার অবস্থা তারতম্য বা পার্থক্য। যেমন আমরা বিজ্ঞান অর্জন করে করে দর্শনে উপস্থিত হব, কথাটা আমরা এইভাবে বলতে পারি যে বিজ্ঞানকে অর্জন করে করে আমরা দর্শনের দিকে আগাইতে থাকব। বিষয়টা আমরা এখানে কিন্তু আমি আমার লেখায় নিয়ে আসি না, যে অর্থাৎ বিজ্ঞান জানতে জানতে, অর্থাৎ দর্শন আপনার বুঝতে হলে বিজ্ঞানকে বুঝতেই হবে। স্যার 5 মিনিট সময় আছে, কাইন্ডলি একটু শেষ করবেন 5 মিনিট। এই যে শেষ হয়ে যাচ্ছে। এখন
আমার মূল আলোচনা কিন্তু এখানে শেষ করলাম। যেহেতু ছোট্ট বিষয় ছিল, আমি একটু স্লো আমি কন্টিনিউ করেছি, যাতে আপনাদের সাথে যাক আমার কনভারসেশন বা কথোপকথন সুন্দর হয়। তো আমি এখন সবাইকে মনোযোগের সহিত শ্রবণ করার জন্য, শোনার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের দিক থেকে যদি কোনো বিষয় আমাকে জিজ্ঞাসা করার থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। অনেকের কাছে আমি